আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে। তো মুনাফা জিনিসটা কি এবং অঙ্কগুলো আমরা কিভাবে করব, এখানে বেশ কিছু জিনিস আমাদের জানার আছে, যেমন লাভ ক্ষতি আছে। এখানে প্রথমে 2.1 লাভ ক্ষতি আছে, মুনাফা আছে, চক্রবৃদ্ধি মুনাফা আছে, সরল মুনাফা আছে, এ জাতীয় আরও অনেক কিছু আমাদের এখানে আছে, যেসব জিনিস আমরা বিশদভাবে জানবো এবং আলোচনা করব। আমি এসব বিষয়ে একদম ডিটেলস তোমাদের তুলে ধরব। অর্থাৎ মুনাফা কি, মুনাফা বলতে কি বোঝায়, সরল মুনাফা কি, কাকে বলে, সরল মুনাফা কাকে কি সরল মুনাফা কাকে বলে, চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে, এবং এই চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা এবং মুনাফা জাতীয় যত ধরনের অঙ্ক আছে সব কিছু আমরা ধীরে ধীরে জানব। তাইলে আমরা এখন জানি মুনাফা জিনিসটা কি এবং মুনাফা কাকে বলে, আসল কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাইলে দেখো, মুনাফা জিনিসটা কি। এখানে দেখো, এই যে ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে, কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে ধার দিলে বা ব্যবসায় কাটালে তার পরিমাণ এবং সময়ের উপর নির্ভর করে কিছু অতিরিক্ত টাকা পাওয়া যায়। এই অতিরিক্ত টাকাটাই মূলত মুনাফা। জিনিসটা ঠিক এমন, আমরা যখন ব্যাংকে টাকা রাখি তখন ব্যাংক আমাদের একটা নির্দিষ্ট সময় বা ব্যাংক আমাদের বলে আমাদের এত টাকা দেন, এত বছর পর আপনাকে এত টাকা দিব। তো আমরা যদি কথার কথা আমরা যদি ব্যাংকে 3,000 টাকা 3 বছরের জন্য রাখি, ব্যাংক ওই 3 বছর পর 3,000 টাকার পরে একটা আমাদের অতিরিক্ত একটা টাকা দেয়। এই টাকাটাই মূলত হচ্ছে মুনাফা। তো মুনাফা জিনিসটা মূলত অধিকাংশ সময় আমরা একটা নির্দিষ্ট সময় ব্যাংক থেকে পাই। যখন আমরা ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখি, তখন ওই অতিরিক্ত ব্যাংক ওই টাকাটা কোনো একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করে, মানে খাটায়। এরপর ওইখান থেকে যে একটা লাভ আসে ওই ব্যবসা থেকে, সেখান থেকে কিছু টাকা গ্রাহককে দেয়, আবার কিছু টাকা তাদের কাছে রাখে। যদিও ব্যাংক পুরো ওই ব্যবসার টাকাটা মূলত দেয় না। তাইলে এই যে ব্যাংক আমাকে যে এক্সট্রা যেটা অতিরিক্ত যেটা টাকা দিচ্ছে, এটাই মূলত মুনাফা, যাকে আমরা ইন্টারেস্ট বলি। এটাই মূলত মুনাফা। তোমাদের আগে এই জিনিসগুলো একটু ভালো করে, এই কাকে বলে এগুলো একটু ভালো করে জেনে নিতে হবে। তোমরা অবশ্যই এগুলা একটু নোট করে নিবা, ভিডিওটা পুশ করে একটু নোট করে নিবা, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। এরপর আসতেছে আসল। আমাদের অঙ্ক করার জন্য এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে এবং এই জিনিসগুলো ভালো করে জানতে হবে। না জানলে আমরা অঙ্কে খুব ভালো করে বুঝবো না। এখন আসল বা মূলধন। ওই যে আমি ব্যাংকে একটা 3,000 টাকা রাখলাম, এটাই আমার হচ্ছে আসল। তাহলে এগুলো কাকে বলে? যে টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হয় বা ধার দেওয়া হয় বা খাটানো হয়, তাকে কি বলতেছি? আসল বা মূলধন। অর্থাৎ আমার কাছে যে 3,000 টাকা ছিল, ওইটাই মূলত আসল। এই আসলের উপর ভিত্তি করে মূলত এই 3 বছরের উপর অতিরিক্ত একটা যে টাকা দেওয়া হয়, সেটা হচ্ছে কি? মুনাফা। তাহলে আমরা জানলাম আসল বা মূলধন, আসল বা মূলধন এবং মুনাফা জিনিসটা কি। এখন আসতেছে মুনাফার হার। তাইলে মুনাফার হার জিনিসটা কি? আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংক আমাদের বলে 1,000 টাকায় 10 টাকা কি দিব? লাভ দিব। তাহলে 1,000 টাকায় কত টাকা? 1,000 টাকায় আমরা 10 টাকা কথার কথা লাভ পাচ্ছি। তাইলে এটা যদি আমরা শতকরা হিসাব করতে চাই, তাইলে একটা পার্সেন্টেজ হিসাব হয়ে যায়। আমরা অনেক সময় বলি না যে 5% লাভ দিচ্ছে, অন্য ব্যাংক 6% লাভ দিচ্ছে, বা আরেকটা ব্যাংক 7% লাভ দিচ্ছে। এভাবে করে আমরা মূলত
যে ব্যাংক একটু সুবিধা বেশি পাই, যে ব্যাংক একটু পার্সেন্টেজটা বেশি পাই, ওই ব্যাংকে আমরা মূলত টাকাটা রাখি। এই পার্সেন্টেজের হিসাবটাই হচ্ছে মূলত মুনাফার হার। অর্থাৎ একটা ব্যাংক 100 টাকার উপর আমাকে কত টাকা লাভ দিচ্ছে, মুনাফার হারটা কত, সেটাই হচ্ছে মুনাফার হার। তাহলে সেটা কাকে বলে? এই যে কোনো নির্দিষ্ট টাকার উপর, ওই যে 3000 টাকা আমি ধরি মনে করলাম 3000 টাকা, এই 3000 টাকার উপর কোনো নির্দিষ্ট সময়ে বলতে সেটা ওই যে বললাম 3 বছর, এরকম 3 বছর আছে, 5 বছর আছে, যে যেরকম রাখতেছে সেটার উপর ব্যাংক একটা টাকা কী দিচ্ছে, একটা লাভ দিচ্ছে। নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয় তাকে মুনাফার হার বলে। শতকরা মুনাফার এটা সবসময় হিসাব হবে 100-এর মধ্যে, 100 টাকায় কত টাকা দিচ্ছে, সেজন্য শতকরা হিসাবটা আসতেছে। শতকরা মুনাফার হার বলতে 100 টাকার 1 বছরের মুনাফা বিবেচনা করা হয়, একে সংক্ষেপে পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয়। এই জিনিসটা তোমরা এই জিনিস দুইটা একটু ভালো করে নোট করে নিবা। এখন আসতেছে মুনাফার প্রকারভেদ। মুনাফার প্রকারভেদ কীরকম? মুনাফার মূলত 2টা প্রকার আছে, একটা হচ্ছে সরল মুনাফা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা কাকে বলে? যাকে আমরা ইংরেজিতে সিম্পল প্রফিট নামে চিনতেছি। সিম্পল প্রফিট, সরল মুনাফা, অর্থাৎ প্রতি বছরে, অর্থাৎ সেটা প্রতি বছর মানে এক বছর অন্তর হিসাব হচ্ছে। প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর, প্রারম্ভিক মূলধন মানে আমি যেই টাকাটা রাখছি, ওই যে 3000 টাকার কথা বললাম মনে মনে, সেই 3000 টাকার উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কি বলতেছে? সরল মুনাফা। আমরা সরল মুনাফায় অঙ্কে গেলে সেটা আরও বিশদভাবে জানব। দ্বিতীয় আসতেছে এই যে চক্রবৃদ্ধি মুনাফা। এই চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে? কম্পাউন্ড প্রফিট। চক্রবৃদ্ধি মুনাফা যখন আসল বা মূলধনের উপর হিসাব করে নির্দিষ্ট সময়ান্তে আবার মুনাফা আসলকে আসল দরে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা নির্ধারণ করা হয়, তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। জিনিসটা একটু করে ভালো করে বুঝো। যখন আসল ধরি 3000 টাকা বা মূলধনের উপর, ওই 3000 আসল বা মূলধন একই কথা, আসল বা মূলধনের উপর হিসাব করে নির্দিষ্ট সময়ান্তে আবার মুনাফা আসলকে, এখানে নতুন একটা কথা আসছে, মুনাফা আসল মানে ধরো আমি যে 3000 টাকার কথা বললাম, ওই 3000 টাকাটা ধরো 3 বছরে 3500 টাকা হয়েছে। তাইলে এখানে আসল কত টাকা? এখানে আসল ছিল যে 3000 টাকা, সাথে মুনাফা কত টাকা যোগ হয়েছে? 500 টাকা। তাহলে মুনাফা এবং আসল 3000 যোগ 500 টোটাল 3500, এটাই হচ্ছে মূলত মুনাফা আসল। মুনাফা আসলকে আসল ধরে, তাইলে ওই যে 3500 টাকা আমার মূল ছিল 3000 টাকা, 3000 টাকার পর আমি 3 বছরে 500 টাকা লাভ পাইছি, তাইলে 3500 টাকা। তাহলে 3500 টাকা এইটার উপর আবার আরও 1 বছর বা 2 বছর পর ওইটার উপর একটা ইন্টারেস্ট যুক্ত হচ্ছে, মুনাফা যুক্ত হচ্ছে, সেটাই মূলত চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ ওই যে এইটা আসল, এই মূলত আসল এবং মুনাফা যোগ করে ওইটাকে, যেমন 3500 টাকাটাকে 3000 টাকা মূল ছিল, সেখানে 500 টাকা যোগ হয়েছে, তাহলে 3500 টাকা। তাহলে 3500 টাকার উপর আবার কি পরবর্তীতে যেটা হিসাব করবে সেটা 3000 টাকার উপর হিসাব করবে না, সেটা 3500 টাকা হিসাবে, অর্থাৎ 3500 টাকাটাকে কি আসল বিবেচনা করবে। এটাই মূলত চক্রবৃদ্ধি মুনাফা। আমরা অঙ্ক যখন করতে যাব তখন আরও ভালোভাবে এই জিনিসটা বুঝব। এখন আমরা মুনাফা সংক্রান্ত যে সমস্যাগুলো নিয়ে কাজ করব বা যে অঙ্কগুলো করব, সেই এখন আমরা মুনাফা সংক্রান্ত যে অঙ্কগুলো করব মূলত ওই অঙ্কগুলার যে সূত্র আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা অবগত হব, জানব। মুনাফা সংক্রান্ত সমস্যার 4টি গুরুত্বপূর্ণ তথ্য হলো এখানে মূলত 4টি, এগুলার হচ্ছে মূলত সরল মুনাফার এই 4টি জিনিস আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, 2টা মুনাফার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আসবে। দেখো, আসল বা মূলধন যাকে আমরা প্রিন্সিপাল বলতেছি, প্রিন্সিপাল অঙ্ক করার সময় আমরা পি হিসাব করব, শুধু পি, এটা একটু মনে রাখবা। মুনাফা প্রফিট, যদিও আমরা এখানে প্রফিট হিসাব করব না, এটা আমরা বলবো যে আই, এটাকে আমরা অঙ্ক করার সময় আই হিসাবে বিবেচনা করব। ইন্টারেস্ট যাকে বলতেছে, মুনাফার হার, রেট অফ প্রফিট, এটা হচ্ছে আর হিসাব করব। আর মানে ক্যাপিটাল লেটার নয়, স্মল লেটার। অঙ্ক করার সময় এটা আমরা জানবো। সময় হচ্ছে কত?
সময় যদিও টাইম বলতেছি, কিন্তু এটাকে আমরা হিসাব করব যে এন, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আই, এটা পি ঠিক থাকবে। তাহলে অঙ্ক করার সময় আমরা এগুলো জানবো। তাহলে এই দেখো মুনাফার হার আমি এখানে লিখে দিছি, মুনাফার হার আর, সময় এন, মূলধন বা আসল হচ্ছে পি, মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সময় এন, মুনাফা আই। তাহলে মুনাফা সমান, এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। তাইলে মুনাফা সমান কি, আই ইকুয়ালস টু আসল পি গুণ আর এন। তাহলে আই ইকুয়ালস টু পি আর এন। তাহলে এই জিনিসটা একটু খুব ভালোভাবে আমরা মাথায় রাখবো। মুনাফা আসলের একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। সেটা হলো এ সমান পি প্লাস আই, পি প্লাস আসল যোগ আই। তাহলে আই এর একটা সূত্র আছে, আমরা অলরেডি জানছি, পি আর এন। তাহলে পি এর জায়গায় পি থাকবে, আসলের জায়গায় প্লাস পি আর এন। তাহলে এই দুই জায়গায় কি একই আছে, তাহলে পি আছে এখানেও আছে, এখানে আছে। তাই এখান থেকে আমি একটা পি কমন নিতে পারি, পি কমন নিলে এখানে থাকে আর, পি কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকে আর এন। তাহলে এটা হচ্ছে মূলত আসলের সূত্র। এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় রাখবে এবং মুখস্থ রাখবা এই জিনিসগুলা। এখন আসো চক্রবৃদ্ধি। ওই যে বললাম চক্রবৃদ্ধি, ওই মুনাফার কথা যেটা বললাম সেটা সূত্র। এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে মুনাফা, দুইটা দুই রকম সূত্র, কিন্তু খেয়াল রাখতে হবে এটা। চক্রবৃদ্ধি মূলধন যখন আমরা অঙ্ক করব তখন এগুলো আরও ভালোভাবে বুঝবো। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার কি এন। এখানে পি মানে আসল, আর মানে মুনাফার হার, এন মানে সময়। আর চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, সি মাইনাস পি। তাহলে সি এর মান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে এগুলো যখন আমরা অঙ্ক করব তখন একদম আর সুন্দর করে জানবো। এখানে আর কিছু জিনিস আছে, সেগুলো আমি একটু লিখি। সেটা হচ্ছে যেমন লাভ ক্ষতি। লাভ, যখন আমি একটা পণ্য, ধরো আমি ব্যবসা করতেছি, আমি কোনো একটা পণ্য কিনলাম, কিনে সেটা আরেকজনের কাছে বিক্রি করলাম। তাহলে যদি আমি পণ্যটা ধরো পাইকারিতে কিনলাম, একটা পণ্যের দাম যদি এই কলমটা হিসাব করি, তাহলে এই কলমটা আমি কিনলাম কত টাকা দিয়ে, ধরে আমি কলমটা কিনলাম 10 টাকা দিয়ে। ক্রয় হচ্ছে 10 টাকা, বিক্রি করলাম 15 টাকা। তাইলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি বেশি, ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হচ্ছে তখন সেটা হবে লাভ। তাইলে এটা একটু খেয়াল রাখবো, ক্রয় মূল্য থেকে লাভ কখন হিসাব হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ। আর ক্ষতি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি। তার মানে আমি ক্রয় করছি 10 টাকা, বিক্রি করছি 8 টাকা। এটাই মূলত লাভ এবং ক্ষতির হিসাব। আমরা পরবর্তী ভিডিওতে মূল অঙ্কে, অনুশীলনের অঙ্কে যাব। তোমরা অবশ্যই এই ব্রিলিয়ান্ট একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওতে যাতে সরাসরি খুব তাড়াতাড়ি পেয়ে যাও, এবং বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখবে।